নমস্কার। আজকে আমি যে গল্পটা পড়ব সে গল্পের নাম জোড়া খুনের তদন্ত। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, গোয়েন্দা অম্বর চ্যাটার্জির গল্প। তাহলে শুরু করা যাক। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক করে দেবেন। দ্বিতীয় হুগলি সেতু হওয়ার পরে মৌরিগ্রামের দূরত্ব বেড়ে গেলেও আমার 4 কাঠার নিরালাবাসের শান্তি কিন্তু বিঘ্নিত হয়নি। এই ছোট দোতলা বাড়িটায় রাখহরিকে নিয়ে আমি বেশ শান্তিতেই আছি। আমার এখানে আশ্রয় পেয়ে অনাথ ছেলেটার যেমন একটা হিল্লে হয়ে গেছে, আমিও তেমনি ওর মতন একজনকে পেয়ে বর্তে গেছি। সত্যি কত কাজ করে ছেলেটা। ভোরে উঠে আমাকে কফি খাওয়ানো, তারপর ঘরদোর পরিষ্কার করা, জলখাবার করে দেয়। দুজনের জন্য 2টো ডিম সিদ্ধ আর মাখন টোস্ট চটপট করে ফেলে। বেলা 10টার মধ্যে রান্নাও শেষ। ছুটির দিন অনেক কিছুই করে। খুব বিশ্বাসী ছেলে। লেখাপড়াতেও অমনোযোগী নয়। গল্পের বই পেলে তো ছাড়ে না। সবচেয়ে বেশি নজর দেয় আমার শরীরের দিকে। এক সময় মনে হতো ছেলেটি কি গত জন্মে আমার কেউ ছিল। রোজকার মতো আজও সকালে উঠে বাগানে পায়চারি করছি। নানান রকম ফুল গাছে আমার বাগান সাজানো। বাগানের এক কোণে একটা শ্বেত রঙ্গনের গাছে ফুলে ফুলে ভরে আছে। আমি যখন এই গাছটার কাছাকাছি এসেছি এমন সময় পিছন থেকে রাখহরি ডাকল, দাদাবাবু। কি ব্যাপার রাখহরি? দিদিমণি এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। বসতে বলো। একটু তাড়াতাড়ি আসুন, মনে হচ্ছে খুবই জরুরি। আমি আর একটুও দেরি না করে ওর সঙ্গে ঘরে গেলাম। ঘরে গিয়ে যাকে দেখলাম তাকে দেখেই চমকে উঠলাম। এ কি, সুজাতা? উজ্জ্বল শ্যামবর্ণ কিশোরী সুজাতা একটা স্কার্ট পরে সোফায় হেলান দিয়ে বসেছিল। আমার সাড়া পেয়ে অশ্রুজল চোখে ধরা ধরা গলায় বলল, অম্বরদা। অম্বরদা। কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? বাবা। বাবার কি হয়েছে? আর থাকতে পারল না সুজাতা। আকুল কান্নায় ভেঙে পড়ল। বলল, বাবা নেই। সে কি, দয়াময় নেই? না, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বাবার চোখ মেলে তাকাচ্ছে না। কত ডাকলাম বাবাকে, বাবুয়া কত কাঁদল বাবা বাবা করে, কিন্তু বাবা সাড়া দিলেন না। তারপরে আর কি, পাড়ার লোকেরা গিয়ে ডাক্তার ডেকে আনলেন। ডাক্তারবাবু এসে বাবাকে দেখেই বললেন বাবা নেই। ডেথ সার্টিফিকেটও দিলেন না। বললেন বাবার মৃত্যুটা নাকি স্বাভাবিক নয়, পুলিশ কেসের ব্যাপার এটা। তার মানে? আমি একটুক্ষণ চুপ করে থাকলাম। বাড়িতে কে আছে এখন? বাবু আছে বাবার মরদেহের কাছে, আর আর পাড়ার লোকজন। চলো, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। সুজাতা আবার কান্না শুরু করলো। কাঁদুক, কাঁদলে মনটা হালকা হয়। আমি পোশাক পরিবর্তন করে থানায় একটা ফোন করলাম। তারপর সদ্য কেনা স্কুটারটা বের করে ওকে বললাম, বসো। সুজাতা বলল, আমি হেঁটে যেতে পারবো। পারলেও যেও না, আমাকে শক্ত করে ধরে বসো। এখনই পৌঁছে যাব, এটা থাকতে হাঁটতে যাবে কেন? সুজাতা বসলে আমি ওকে নিয়ে ওদের বাড়িতে এলাম। পুলিশ তখনও আসেনি। বাড়িতে ঢুকেই যে ঘরে দয়াময় থাকতেন সেই ঘরে গেলাম। দয়াময় একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। অত্যন্ত ভালো মানুষ তিনি। কয়েক বছর হলো স্ত্রী মারা গেছেন। আমার কাছে আসতেনও মাঝে মাঝে। আমার বাগানের শ্বেতরঙ্গনের কাজটা ওরই দেওয়া। সেই দয়াময় নেই, এ কি ভাবা যায়? আর 2-4 বছর পরে মেয়ে একটু বড় হলে তাকে বিয়ে দেবেন, ছেলেকে ভালো করে লেখাপড়া শেখাবেন। কত স্বপ্ন ছিল তার। এখন সংসারটাই ভেসে গেল। আমি ভালোভাবে মৃতদেহ পরীক্ষা করতে গিয়ে হঠাৎ পায়ের বুড়ো আঙুলের মাথায় একটা ছুঁচ অথবা পিন বেঁধার মতো দাগ দেখতে পেলাম।
সেখানটায় এমনভাবে রক্ত জমে আছে যে খুব ভালোভাবে লক্ষ্য না করলে বোঝা যাবে না। যে ডাক্তার এখানে এসেছিলেন তিনি খুবই অভিজ্ঞ বলতে হবে, না হলে অন্য কেউ হলে হয়তো হার্ট অ্যাটাক বলেই ডেথ সার্টিফিকেট লিখে দিতেন। আমি সুজাতাকে বললাম, তোমরা কোন ঘরে শোও? সুজাতা ওদের ঘর দেখিয়ে দিল। যে ঘরে মা শুতেন সেই ঘরে সুজাতা ও বাবু আর শোয়ে। পাশের ঘর দয়াময়ের। শোয়ার সময় দু ঘরের দরজা খোলাই থাকে, বন্ধ থাকে শুধু বাইরের দরজাটা। আততায়ী তাহলে কোন পথে এসেছিল? আমি সুজাতাকে বললাম, দু ঘরের দরজা খোলা থাকলেও বাইরের দরজাটা বন্ধ ছিল তো? সুজাতা বলল, হ্যাঁ, আমি নিজে হাতে বন্ধ করেছিলাম। তাহলে? আমি এবার ঘরের মেঝে আততায়ীর পায়ের ছাপ লক্ষ্য করতে লাগলাম, কিন্তু না, সেসবের কোনো বালাই নেই। তার অদ্ভুত রকমের একটা চ্যাপ্টা দাগ ঘরময় চলে বেরিয়েছে। সেটা জালনার কাছে ঘরের মেঝে সর্বত্র বিচরণ করেছে, এমনকি সুজাতার ঘরেও ঢুকেছিল সেটা। সেটা না জুতোর দাগ না পায়ের। একটু পরেই নতুন ইন্সপেক্টর পুলিশ নিয়ে ভেতরে ঘরে ঢুকে সব কিছু লিখে টিখে মৃতদেহ মর্গে পাঠালেন। আমি পুলিশকে তাদের কাজ করতে দিয়ে ডাক্তারবাবুর কাছে গেলাম। ডাক্তারবাবুর নাম অনাদি সামন্ত, বয়সে তরুণ। উনি তখন কয়েকজন রোগীকে যত্ন করে দেখছিলেন। আমি গিয়ে পরিচয় দিয়ে দয়াময়ের নাম করতেই উনি বললেন, অ্যাকচুয়ালি ওই ভদ্রলোকের ডেথ সার্টিফিকেট আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। ভদ্রলোককে বেশ ঠান্ডা মাথায় এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি আপনার কাছে ডেথ সার্টিফিকেট চাইতে আসিনি, এসেছি অন্য ব্যাপারে। আপনি এটাকে খুন বলছেন কেন? ওর পায়ের কাজটা একটু লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন আমার অনুমান ঠিক কিনা। তাহলে আপনি বলতে চান কোনো ছুঁচ অথবা আলপিনের মুখে মারাত্মক বিষ প্রয়োগ করে মৃত্যু ঘটানো হয়েছে ভদ্রলোকের। স্ট্রেঞ্জ। আমি নীরবে সেখান থেকে আবার চলে এলাম সুজাতাদের বাড়িতে। কি চতুর খুনি! আমি এ ঘর ও ঘর সে ঘর ঢুকে সে দাগগুলো লক্ষ্য করে ঘোরাফেরা করতে লাগলাম। মেঝেই অল্প ধুলো না থাকলে সেই দাগ বোঝা যেত না। হঠাৎ দাগ হয়ে যেতে যেতে সুজাতার ঘরে এসে ওর বুক সেলফের কাছে গিয়ে এমনই একটা জিনিস পেলাম যা দেখে আমার বিস্ময়ের অন্ত রইল না। জিনিসটা আমি একটা পলিপ্যাকে মুড়ে যত্ন করে পকেটে রাখলুম। তারপর বিদায় নিয়ে সোজা চলে এলাম নিজের বাসায়। কোনো বুদ্ধিতেই এর ব্যাখ্যা পেলাম না। এ জিনিস সুজাতার ঘরে কি করে আসে? 14 বছরের একটা মেয়ে এত বড় ঝুঁকি কি নিতে পারে? তাছাড়া এ কাজ সে করবেই বা কেন? একসময় রাখহরি এসে বলল, দাদাবাবু চা। বললাম, না থাক, একটু পরেই স্নান করে খেতে যাব, তারপর মর্গে যাব একবার। নির্বাক রাখহরি নতমস্তকে তার কাজে চলে গেল। আমি পকেট থেকে সেই ভয়ঙ্কর জিনিসটা বের করে টেবিলের উপর রেখে বারে বারে দেখতে লাগলাম। দয়াময়ের সৎকার্য সেরে যখন ঘরে ফিরলাম তখন রাত 1টা। ক্লান্ত দেহে বিছানায় শুয়ে অনেকক্ষণ ধরে ছটফট করতে লাগলাম। সুজাতার শুভ্র সুন্দর পবিত্র মুখখানি চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো। পোস্টমর্টেম রিপোর্টে যা পাওয়া গেছে তার সঙ্গে সুজাতার ঘরে পাওয়া জিনিসটার একটু পার্থক্য নেই, কিন্তু এ জিনিস সুজাতার ঘরে এলো কি করে? আমি অনেকক্ষণ ধরে এই ব্যাপারে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। একসময় ঘুম ভাঙল রাখহরির ডাকে, দাদাবাবু, দাদাবাবু! আমি চমকে উঠে বললাম, কেন রে? বাগানে একটা লাশ। লাশ? এক অজানা আশঙ্কায় বুকের ভেতরটা কেঁপে উঠল। আমার এখানে লাশ আসবে কি করে? কার লাশ? দয়াময়ের খুনির সঙ্গে কি এই হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে? না হলে আততায়ী লাশটিকে আমার বাগানেই বা রেখে যাবে কেন? যেহেতু আমি এই হত্যাকাণ্ডের একজন তদন্তকারী গোয়েন্দা, তাই আমাকে ভয় দেখানোর জন্যই এই কাজ করেছে নিশ্চয়ই। আমি কোনো রকমে চোখে মুখে একটু জল দিয়েই ছুটে গেলাম বাগানে। এক জায়গায় একটা রক্তকরবীর গাছ ছিল, সেই গাছের নিচেই পড়েছিল লাশ। সকালের সোনা রোদ এসে তার ফ্যাকাশে মুখে লুটিয়ে পড়েছে। এরও কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই।
শুধু কপালের ওপর পিন বেঁধা ছোট্ট এক টুকরো কাগজে লেখা, এবার তোমার পালা। আমি চিরকুটটা পকেটে রেখে যুবকের মুখের দিকে একদৃষ্টে কিছুক্ষণ চেয়ে থেকে ঘরে এসে ফোন করলাম। হ্যালো, পুলিশ স্টেশন, অম্বর চ্যাটার্জি স্পিকিং। ওদিক থেকে উত্তর আসতেই বললাম, এবার আমার পালা। তার মানে? ডক্টর সামন্ত, মানে যিনি আমাদের দয়াময়ের ডেথ সার্টিফিকেট না দিয়ে মৃতদেহ মর্গে পাঠিয়েছিলেন, তিনি এখন আমার বাগানে প্রাণহীন দেহে ঘুমোচ্ছেন। তাকেও একটু কষ্ট করে মর্গে নিয়ে যান। আমরা এক্ষুনি যাচ্ছি। কোনো কথা না বলে রিসিভারটা নামিয়ে রাখলাম। একটু পরেই পুলিশ এলো, তদন্ত হলো। বাগানে ঘাসের গালিচায় এতটাই চরণচিহ্ন বোঝা গেল না। নতুন ইন্সপেক্টর বললেন, গেটে তো তালা দেওয়া, লাশ এখানে বয়ে আনলো কী করে? আমি বললাম, কম দামি তালা তো। এমনও হতে পারে নকল চাবি দিয়ে গেট খুলে যাওয়ার সময় আবার তালার কল টিপে লাগিয়ে দিয়ে গেছে। ইন্সপেক্টর বললেন, হতে যে পারে না তা নয়, তবে মিস্টার চ্যাটার্জি, আপনি যতই বলুন, দয়াময়ের হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা কিন্তু মেয়েটাকেই সন্দেহ করছি। সেটা আপনাদের ব্যাপার, তবে সন্দেহ করার আগে একবার অন্তত ভালো করে ভেবে দেখা উচিত ছিল। কোনো মেয়েই তার বাবাকে ওইভাবে হত্যা করতে পারে না, এবং ও জিনিস সংগ্রহ করা অল্প বয়সী একটি মেয়ের পক্ষে অসম্ভব। মোটেই অসম্ভব নয়। মনে করুন না, এর ভেতরে আপনার কি আমার মাথায় যদি কাজ করে, তাহলে কি সত্যি অসম্ভব? এর কি উত্তর দেব ভেবে না পেয়ে আমি চুপ করে রইলাম। উনি আবার বললেন, বন্ধ ঘরের মধ্যে দয়াময়কে খুন নিশ্চয়ই ভূতে করেনি, অদ্ভুত কিছুতে করেছে, না হলে ঘরের ভেতরে এসব দাগ আসে কোত্থেকে? দয়াময়ের খুনের ব্যাপারে যদি মেয়ে সন্দেহভাজন হয়, তাহলে এইখানকার খুনের ব্যাপারে আমাকেই সন্দেহ করুন। ইন্সপেক্টর বললেন, চ্যাটার্জি বাবু, এই ব্যাপারে আপনিও কিন্তু সন্দেহমুক্ত নন। আপনার এখানে আসবো বলে সবাই যখন তৈরি হচ্ছি, ঠিক তখনই একটা ফোন এলো, যা শুনলে আপনি চমকে উঠবেন। কীরকম শুনি? আপনি নাকি সুজাতাকে বাঁচানোর জন্য পুলিশে আসবার আগেই বাড়িতে ঢুকে অনেক প্রমাণ লোপাট করেছেন, আর সামন্ত ডাক্তারকে শাসিয়েছিলেন দয়াময়ের ডেথ সার্টিফিকেট না লিখে দিলে তাকে খুন করা হবে বলে। যেহেতু সামন্ত ডাক্তার আপনার প্রস্তাবে রাজি হয়নি, তাই আপনি ওকে খুন করে আপনার বাগানে ফেলে রেখেছেন, এবং যেহেতু আপনি নিজেই একজন তদন্তকারী গোয়েন্দা, তাই সন্দেহমুক্ত হওয়ার জন্য পুলিশকে ফোন করে ডাকিয়ে এনেছেন এখানে। রাগে লাল হয়ে উঠল আমার মুখ। ঘটনা যা তাতে এরকমই মনে হয়। ইন্সপেক্টর নতুন, তাই আমাকে সন্দেহ করছেন। বললাম, ঠিক আছে, আপনি আপনার ফর্মে কাজ করে যান, আমিও আমার কাজ করে যাব। এখন চলুন একটু চাটা খেয়ে ফিল্ডে নামা যাক। সবাই ভেতরে এলো। রাখহরিকে চা করতে বলে আমার উকিল বন্ধু রণেন্দুকে একটা ফোন করলাম। রণেন্দু ফোন ধরলে আমি বললাম, ভাই, কোনো দুষ্টচক্র আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে। এখানকার নতুন ইন্সপেক্টরও আমার সহযোগী নন। এই ব্যাপারে আমি একটু তোমার সাহায্য চাই। হয়তো ওরা পরিকল্পনা করে আমাকে অ্যারেস্ট করে তদন্তের মোড় ঘুরিয়ে দেবে। সাক্ষাতে সব বলবো, পারলে তুমি আজই একবার দেখা করো তো আমার সঙ্গে। ইন্সপেক্টর বললেন, আরে দূর মশাই, আমি কি সত্যি ভাবলাম নাকি? আপনি কি সত্যি ভাবলেন আমি রসিকতা করছিলাম আপনার সঙ্গে? আমি বললাম, সত্যি মিথ্যে জানি না, আমি আমার দিকটা নিরাপদ করে রাখলাম। আপনি এখানে নতুন এসেছেন, আমাকে চেনেন না, তাই উড়ো ফোনে বিভ্রান্ত হয়েছেন। এতেই আপনার বোঝা উচিত এর পেছনে একটা চক্র আছে। ইন্সপেক্টর বললেন, চক্র তো একটা আছেই, তবে কিনা এই প্রাণঘাতী বিষের শিশি আর ছুঁচটা যে আপনার টেবিলে এলো কী করে, তা কিন্তু আমি ভেবে পাচ্ছি না। আমি যে কি উত্তর দেব ভেবে পেলাম না। ইন্সপেক্টর একটু বিদ্রূপ করে বললেন, দেখুন, এটাও হয়তো খুনিরা আপনাকে জালে জড়াবার জন্য কোনো ফাঁকে রেখে গেছে। আমি বললাম,
না, ওটা খুনিরা রেখে যায়নি, ওটা আমি গতকাল নিয়ে এসেছি দয়াময়ের ঘর থেকে। সুজাতার বুক সেলফের মধ্যে ওটা ছিল। সম্ভবত সুজাতাকে জড়াবার জন্য এটা খুনির চতুর একটা পরিকল্পনা। তো সেটা আপনি পুলিশকে জানাননি কেন? আমার কাজের সুবিধার জন্য। ইন্সপেক্টর বললেন। কাজটা আপনি ভালো করেননি চ্যাটার্জিবাবু, এটা আমরা নিয়ে যাচ্ছি। চা পর্ব শেষ করে ইন্সপেক্টর তার লোকজন নিয়ে চলে গেলেন। আমি রাগে উত্তেজনায় কাঁপতে লাগলাম। একটু পরেই রণেন্দু এলে তাকে সব কথা খুলে বললাম। শুনে রণেন্দু বলল, দেখ, মনে রাখিস তুই সরকারি গোয়েন্দা নোস, একজন প্রাইভেট গোয়েন্দা। তোকে এরা নানাভাবে ফাঁসাতে পারে। যাই হোক, আমি ওপর মহলে যোগাযোগ করে রাখছি তোর ব্যাপারে। তুই শুধু জেনে রাখ, ওই ইন্সপেক্টর তোর কিছু করতে পারবে না। রণেন্দু চলে গেলে আমি সামান্য একটু জলযোগ করে তারপর ডাক্তার সামন্তর ওখানে গেলাম। সেখানে তখন লোকজনের ভিড়, কান্নাকাটি। ওর ডিসপেন্সারিতে যে লোকটা থাকে তাকে আড়ালে ডেকে একটু জিজ্ঞাসাবাদ করতেই সে বলল, হ্যাঁ, সামন্তদাকে ডেথ সার্টিফিকেট লিখে না দিলে খুন করা হবে বলে এমন একটা হুমকি ফোন এসেছিল, কিন্তু উনি রাজি হননি তাতে, আর তার পরিণাম এই। কাল কখন থেকে উনি বাড়ি ছিলেন না? রাত 9টার পর একটা ছেলে ওকে নিয়ে যাবে বললে, সেই যে গেলেন আর ফিরলেন না। ছেলেটিকে চেনো? দেখলে চিনতে পারবো, বাজারে অনেকবার দেখেছি ওকে, নাম জানি না, তবে এলাকার ছেলে। আমি সঙ্গে সঙ্গে তাকে আমার স্কুটারে চাপিয়ে বড় রাস্তায় নিয়ে এলাম। তারপর বাজারের কাছাকাছি আসতেই সে বলল, ওই তো ছেলেটা। ছেলেটা তখন ওকে দেখেই দৌড়। আমি ছুটতে গিয়ে ওকে ধরলাম। ততক্ষণে আরও অনেক লোকজন জড়ো হয়ে গেছে। আমি ইশারায় সকলকে চলে যেতে বলে ছেলেটিকে একান্তে এনে বললাম, কাল ডাক্তারবাবুকে তুই কোথায় নিয়ে গিয়েছিলি? কার অসুখ করেছিল? ছেলেটি ভয়ে ভয়ে বলল, গে কারো না। তাহলে কেন ডেকেছিলি? আমাকে ডালিমদা পাঠিয়েছিল, এর বেশি কিছু জানি না। তুই জানিস ডাক্তারবাবুর কি হয়েছে? জানি, আমাকে ছেড়ে দিন, আপনার দুটি পায়ে পড়ি। ডালিমদা কোথায় থাকে? ছেলেটি চুপ করে রইল। আমি ধমক দিয়ে বললাম, বল কোথায় থাকে। চলুন, আমি বাড়িটা দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আমি বাড়ি দেখে সুজাতাদের ওখানে গেলাম। আমাকে দেখেই সুজাতা বলল, কাল থেকে পুলিশ আমাকে জ্বালিয়ে মারছে অম্বরদা, মাঝে মাঝেই আসছে আর আমাকে এমন ধমকাচ্ছে যেন আমি বাবাকে খুন করেছি। আমি সব জানি, তবে কয়েকটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, তুমি ঠিকঠাক উত্তর দেবে কিন্তু। বলুন। তোমাদের আত্মীয় স্বজন সত্যিই কি কেউ কোথাও নেই? না, এক দুঃসম্পর্কের কাকা আছেন, তিনি শিবপুরে থাকেন, যোগাযোগ রাখেন না। ইদানিং কোনো ব্যাপারে তার সঙ্গে তোমাদের মনোমালিন্য হয়েছিল? যোগাযোগ যেখানে নেই সেখানে মনোমালিন্যের প্রশ্নই ওঠে না। তুমি ডালিমকে চেনো? ডালিমের নাম শোনা মাত্রই চমকে উঠল সুজাতা। বলল, চিনি। এই ব্যাপারে কি ওর কোনো হাত আছে? তোমাকে যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। গত কালী পুজোর সময় ডালিম আমার বাবার কাছে 1000 টাকা চাঁদা চায়। বাবা দিতে রাজি হয়নি বলে ডালিম বাবাকে শাসিয়েছিল। এরপর এখানে বাজার করতে বা ব্যাংকে এলে মজা দেখাবে বলে। ওখানকার ব্যাংকের লকারে আমাদের গয়না এবং স্থায়ী আমানতেও কিছু টাকা আছে। ডালিমের এক পরিচিত লোক ওই ব্যাংকে কাজ করে, সম্ভবত তার মারফতই জেনেছে ডালিম। তারপরে আমি একদিন বন্ধুদের সাথে কথা বলতে বলতে স্কুল থেকে ফিরছি। ডালিম হঠাৎ খুব জোরে স্কুটার চালিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভাগ্য ভালো যে হাত পা ভাঙেনি, পড়ে গিয়ে একটু চোট পেয়েছিলাম শুধু। পরদিন বাবা ওদের বাড়িতে গিয়ে ওর বাবাকে অভিযোগ করলে আমার বাবাকে উনি দারুণ অপমান করে তাড়িয়ে দেন। বলেন জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ না করতে। তোমার বাবা থানায় গেলেন না কেন? বাবা হয়তো বেশি ঝামেলা চাননি। আর থানার কথা বলছেন তো, ডালিমের বাবা কে জানেন? কে শুনি? সুজাতার মুখে নামটা শুনে মাথাটা গরম হয়ে উঠল আমার।
বললাম, বুঝেছি, সেই জন্য ইন্সপেক্টরের এত দেমাক। তাহলে ঘুঘুর পিছনে ঘুঘু আছে। ঠিক আছে, ঘুঘুর ফাঁদও আমি পাচ্ছি। এরপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে সামান্য একটু বিশ্রাম নিয়েই আবার গেলাম গোয়েন্দাগিরি করতে। ডালিমের বাড়ির পাশ দিয়ে দু একবার যাতায়াত করে একটা দোকানে বসে ওর সম্পর্কে খোঁজ খবর নিলাম। দোকানদার বলল, আজ্ঞে অত্যন্ত মন্দ চরিত্রের ছেলে এই ডালিম, বাপ দুষ্টু চক্রের লোক, তার উপর অন্য ক্ষমতাও রাখেন, কাজেই ছেলের উচ্ছন্নে যাওয়ার রাস্তা একেবারে পরিষ্কার। এখন ওর আরেক কাজ হয়েছে, ওই সঙ্গী ওই নেলোকে নিয়ে একটা গ্রিলের দোকান তৈরি করেছে। তাও লোকের কাছ থেকে টাকা অ্যাডভান্স নেয়, জিনিস ডেলিভারি দেয় না ঠিকমতো। এই নিয়ে রোজ ঝামেলা লেগে থাকে। ওই দেখুন নেলো আসছে, ওর দুটো পায়ের আঙুল নেই, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আর কিছু শোনবার দরকার নেই আমার। গ্রিলের দোকান শুনেই শরীরের মধ্যে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে গেছে। দয়াময়ের ঘরগুলোর সব জালনাতেই তো গ্রিল দেওয়া, অথচ একবারও সেগুলো পরীক্ষা করার কথা কারো মনে হয়নি। আমি আর এক মুহূর্ত দেরি না করে সুজাতাদের বাড়িতে এলাম। যা ভেবেছি তাই। শিয়রের জালনার গ্রিলটা নড়বড় করছে, এতটাই এই পথেই এসেছিল তাহলে। যাওয়ার সময় চোখে ধোঁকা দেবে বলে গ্রিলটা আবার ফিট করে দুটো স্ক্রু আলগাভাবে এঁটে দিয়ে পালিয়েছে। সফলতার আনন্দে আমি তখন দারুণ উত্তেজিত হয়েছি। সুজাতাকে একটু সাবধানে থাকতে বলে সোজা চলে এলাম রণেন্দুর বাড়িতে। ওকে সব কথা খুলে বলতেই ও বলল, এখন ছলে বলে কৌশলে নেলোর জবানবন্দি নিয়েই ডালিমকে ফাঁদে ফেলতে হবে, বুঝলি? সরাসরি ডালিমকে আক্রমণ করা ঠিক হবে না। হাজার হলেও বাবার নাম ডাক আছে, খুঁটির জোরও আছে। এই কাজটা তাহলে তোকেই করতে হবে ভাই, আমি আড়ালে থাকবো। ওকে, তাই হোক। ওদিকের কিছু কাজ এগুলো ওপর মহলে কথাবার্তা হচ্ছে। সদর দফতরে কিছু সাদা পুলিশের পোশাক এখন ঘোরাফেরা করছে বাড়িটার আশপাশে। আমি রণেন্দুকে নিয়ে ডালিমের দোকানে এলাম। সুন্দর ছিপছিপে চেহারার ডালিম কিসের যেন হিসেব নিকেশ করছিল দোকানের ভিতরে, আর নেলো বাইরের রাস্তায় গ্রিলের পেটি নাড়াচাড়া করছিল। রণেন্দুর গাড়িটা পিছনে ছিল বড় রাস্তায়, আমার স্কুটার আমার কাছে। পরিকল্পনা মতো আমি দূরে দাঁড়িয়ে রইলাম। রণেন্দু গিয়ে নেলোকে বলল, এই যে ভাই, একবার আমার বাড়িতে গিয়ে একটা গেট আর একটা জানলার মাপ নিয়ে আসতে হবে যে। নেলো বলল, এখন হবে না, কাল সকালে আসবেন। আমি কাল থাকবো না রে ভাই, আমি এখনই গাড়ি করে নিয়ে যাব, নিয়েও আসবো, অ্যাডভান্সও দেবো 2000 টাকা। কোথায় বাড়ি আপনাদের? বেশি দূরে নয়, ওই যে কোয়ার্টারগুলো হচ্ছে ওর পাশেই। ডালিম ভেতর থেকে বলল, যা চট করে নিয়ে আয়। রণেন্দু নেলোকে নিয়ে চলে যাওয়ার পর আমি ইচ্ছে করেই ডালিমকে দেখা দেব বলে ওর দোকানের সামনে স্কুটার থামালাম। তারপর আর চোখে ওর দিকে একবার তাকিয়ে আবার চলে এলাম। ডালিমের মুখ তখন শুকিয়ে এতটুকু। রণেন্দুর গাড়িটা একসময় দয়াময়ের বাড়ির সামনে এসে থামল। ওদের অনুসরণ করে আমিও তখন এসে গেছি। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে আঁতকে উঠল নেলো। তারপর বিকট একটা চিৎকার করে শুরু করলো প্রাণপণে ছোটা। কিন্তু যাবে কোথায় বাছাধন? সাদা পোশাকের পুলিশরা ধরে ফেলল তাকে। তারপর 2-4 ঘা দিতেই ভাবারে মারে। আমি কাছে গিয়ে ওর চুলের মুঠি ধরে বললাম, কিরে, আমাকে চিনতে পারিস? নেলো আমার পা দুটো জড়িয়ে ধরে বলল, খুব চিনি দাদা, কিন্তু আমার কোনো দোষ নেই, সবের মূলে ওই ডালিম, ওই আমাকে দিয়ে সব করিয়েছে। আমার বাগানে সামন্তর লাশ ফেলে এসেছিল কে? আমরা দুজনেই ছিলাম। গ্রিল খুলে ভিতরে কে ঢুকেছিল? আগে আমি, ডালিম বলেছিল পায়ে ন্যাকড়া বেঁধে পাতার উপর ভর দিয়ে চলতে, ছাপ যাতে না পড়ে। কাজটা হয়ে গেলে মেয়েটার ঘরে বিষের শিশি আর ছুঁচটা রেখে আসতে, আমি সেই মতোই কাজ করেছিলাম। দয়াময়কে খুন করা হলো কেন?
ডালিম প্রতিশোধ নেবে বলেছিল তাই। তাছাড়া বাবাকে মেরে মেয়েটাকে শিক্ষা দিতে চেয়েছিল, কেননা মেয়েটা ওকে প্রায় অপমান করত। এবং যেহেতু ডাক্তারবাবু সার্টিফিকেট দেননি, তাই তাকেও সরিয়ে দেওয়া হলো। তা নেলো বাবু, ডালিমের না হয় শাঁসালো বাবা আছে, তোমার কি হবে? নেলো আর কিছু বলার আগেই জোরালো একটি শব্দের সঙ্গে চারিদিকে ধোঁয়াচ্ছন্ন হয়ে গেল। কি জোরে একটা বোমা ফাটল! নেলো চিৎকার করে বসে পড়ল। বাবা রে! ওর পায়ে একটা টুকরো এসে লেগেছে। ভাগ্যে দূর থেকে ছুঁড়েছিল, না হলে আমরা সবাই জখম হতাম। ঘটনাটি এমনই আকস্মিক যে পুলিশটাও হতচকিত। আমি তারই মধ্যে স্কুটার নিয়ে ধাওয়া করলাম সেই শয়তানকে। আমি ওর অনেকটা কাছাকাছি গিয়ে বললাম, যতই চেষ্টা করো তুমি পালিয়ে বাঁচবে না ডালিম। তুমি যে খুনি তা প্রমাণ হয়ে গেছে। ভালো চাও তো এখনই ধরা দাও। ডালিম অনেক জোরে স্কুটার চালাচ্ছিল। আমার কথা শুনতে পেল কিনা কে জানে, একবার শুধু ঘাড় বাঁকিয়ে আমাকে দেখেই আরও স্পিড নিল। এবার সে নবনির্মিত দ্বিতীয় সেতুর পথ ধরল। আলোকমালায় সজ্জিত সন্ধে রাতের সেতুর ওপর সে এক মরণ অভিযান। আমাদের দুজনের স্কুটারই তখন প্রচণ্ড গতি নিয়েছে। ধরা পড়বার ভয়ে ডালিম এত জোরে স্কুটার চালাচ্ছে যে ওর সঙ্গে আমি পেরে উঠছি না। আমার কাছে অটোমেটিকটাও আছে, কিন্তু এই রকম অবস্থায় সেটাকে ব্যবহার করাও আমার পক্ষে অসম্ভব। সেতুর দুপাশের জনতা তখন আমাদের স্কুটারে দৌড় দেখছে। আতঙ্কিত জনতার চোখের সামনে ডালিমের স্কুটার টোলের দিকে না গিয়ে হঠাৎ রং সাইডে ঘুরে যেতেই অন্য দিক থেকে একটা ভারী ট্রাক এসে ধাক্কা মারল সেটাকে। স্কুটারটা ছিটকে পড়ল কয়েক হাত দূরে, আর ডালিম তার প্রাণহীন দেহটা ব্রিজের ওপর থেকে গিয়ে পড়ল শালিমার ইয়ার্ডের একটা ধাবমান মালগাড়ির মাথায়। হৈ হৈ করে অনেকেই ছুটে এসেছে তখন। পলাতক লরিটিও চোখের পলকে বেপাত্তা, আর ডালিমের দেহটা মালগাড়ির মাথায় শুয়ে কোথায় যে চলে গেল কে জানে। অপরাধী তার শাস্তি পেয়েছে। শত্রুর শেষ দেখে আমিও ফিরলাম। আমি যখন ফিরে এলাম, নেলোর হাতে তখন হাত করা। চারিদিকে ঠিক ঠিক করছে পুলিশ, সেই ইন্সপেক্টরও এসেছেন। আমি ডালিমের ব্যাপারে বিবৃতি লিখে ওর হাতে দিতেই তিনি বললেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম মিস্টার চ্যাটার্জি, আমাকে ক্ষমা করবেন। আমি হেসে বললাম, আরে কি আশ্চর্য, ক্ষমা করার প্রশ্নই ওঠে না। আপনি আপনার কর্তব্য পালন করতে যা করণীয় তাই করেছেন। সে রাতে দয়াময়ের বাড়ি পুলিশ পাহারায় রেখে সুজাতা এবং বাবুয়াকে আমার বাসায় নিয়ে এলাম। পরে ওদের ব্যাপারে ঠান্ডা মাথায় কিছু একটা চিন্তা করা যাবে। এখন তো ওরা আশ্রয় পাক। শেষ হলো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গোয়েন্দা অম্বর চ্যাটার্জির গল্প জোড়াখুনের তদন্ত। কেমন লাগলো গল্পটা আমাকে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা পর্বে। আগের গল্পটা আমি আমার লেখা একটা গল্প পোস্ট করেছিলাম, প্রথমবার লিখেছি, ভুল ত্রুটি অনেক রকমই থেকেছে। তাতে কিছু নেগেটিভ কমেন্ট পেয়েছি, কিছু পজিটিভিটি পেয়েছি, কিন্তু নেগেটিভ কমেন্টে কিছু যায় আসে না। পজিটিভ কমেন্ট এত ভালো ছিল, ভালো আছে, এখনও রয়েছে। ভিউজ পেয়েছি, তার থেকে বড় কথা লাইকস পেয়েছি, আর গল্পটার জন্য প্রচুর সাবস্ক্রিপশনও হয়েছে। নেগেটিভ কমেন্টে আমার কিছু যায় আসে না। পজিটিভিটির পাল্লা এত ভারী, মানুষের ভালোবাসার পাল্লা এত ভারী যে যারা নেগেটিভ বা যারা ক্রিটিক অ্যাকচুয়ালি, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের জন্য চেষ্টা করব যাতে পরবর্তী গল্প ভালো লাগে আপনাদের। আমি চেষ্টা করব ভালো করে লেখার জন্য। আর ক্রিটিক না থাকলে, সমালোচনা না হলে, নিন্দা না পেলে এগোনো যায় না জীবনে। আমি এটাকে পজিটিভভাবেই নিই। যারা ভালোবাসে তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে, মানে তাদের আমি ভালোবাসার কিনারা করতে পারবো না, কিন্তু যারা আমাকে মন্দ বাসলেন বা যাদের ভালো লাগলো না, তাদেরকেও আমি সমান ভালোবাসা জানাই। কারণ কোথাও না কোথাও মানে এটা দরকার হয়। আমার মনে হয় জীবনে এগোনোর জন্য নেগেটিভিটি খুব দরকারি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আসি তাহলে।